মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। মণ্ডপে মণ্ডপে দেবীর অর্চনা, ভক্তদের ঢল। বাংলাদেশ এখন ঐক্যবদ্ধ, আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন। বাংলাদেশেও দক্ষিণপন্থী রাজনীতি উত্থানের চেষ্টা হচ্ছে মনে করেন বিএনপি মহাসচিব। জামায়াতে ইসলামী লাইমলাইটে এলেও প্রভাব পড়েনি জনমনে। যে জনগণের মধ্যে জামাতের যে খুব বেশি প্রভাব বেড়েছে এটা আমার কাছে মনে হয়। নির্বাচন সামনে রেখে দলকে সংগঠিত করতে চায় বিএনপি। দীর্ঘদিন কমিটি না থাকায় ঢিমে তালে চলছে 11টি অঙ্গ সহযোগী সংগঠন। কেউ জিতে কেউ হারে, যে হারে তার মন খারাপ হয়, কিন্তু মেনে নিতে হয়। এটাই তো হচ্ছে ডেমোক্রেটিক নর্মস ভ্যালু। দীর্ঘদিন এই কমিটিকে নিয়ে আর কোনো কথা হচ্ছে না। অনেক কমিটিগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। সাংগঠনিক যে বন্ধাত্ব আছে এটা দূর করতে হবে, নতুন কমিটি দিতে হবে। কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য অবগাহনে পঞ্চগড়ে পর্যটকদের ভিড়। সুযোগ সুবিধা নিশ্চিতের আশ্বাস প্রশাসনের। এই সময়টা অনেক লোকজন আসে বিভিন্ন অঞ্চল থেকে। আমিও রংপুর থেকে এসেছি। সোনালী সূর্যের রূপালী যে প্রতিফলনটা ওটা একেবারে ক্লিয়ারলি ভিজিবল ছিল। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। বোধন শেষে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গার আগমনে উচ্ছ্বসিত ভক্তরা। আনন্দময়ীর আগমনী গানে মুখর চারদিক। ষষ্ঠীতে দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ এবং ষষ্ঠী বিহিত পূজা প্রশস্তা। সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠিত হবে। গতকাল মণ্ডপে মণ্ডপে হয়েছে বোধন বা দেবীর ঘুম ভাঙানোর বন্দনা পূজা। আজ ষষ্ঠী তিথিতে বিহিত পূজার পর দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে মূল দুর্গোৎসবের সূচনা হয়। আগামীকাল মহাসপ্তমীর সকালে চক্ষুদানের মধ্য দিয়ে প্রাণ প্রতিষ্ঠা হবে ত্রিনয়নী দেবীর প্রতিমায়। হিন্দু ধর্মমতে দশভুজা দেবী দুর্গা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতি শরতে কৈলাস ছেড়ে কন্যারূপে মর্ত্যলোকে আসেন। সন্তানদের নিয়ে পক্ষকাল পিতার গৃহে কাটিয়ে আবার ফিরে যান দেবালয়ে। দর্শক, পূজার আনুষ্ঠানিকতার খবর জানবো। সহকর্মী রেদওয়ান আহমেদের কাছে যেতে চাই। তিনি রয়েছেন রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে। রেদওয়ান, এই মুহূর্তে আনুষ্ঠানিকতা চলছে, অবশ্যই কি দেখছেন? ভক্ত অনুরাগীরা কি বলছেন, তারা তাদের উপস্থিতি কেমন দেখছেন মন্দিরে? প্রথমে শারদীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই। আজ রবিবার মহাষষ্ঠী এবং এই ষষ্ঠীর প্রথম প্রহরে যেটি করা হয় যে দেবীকে আসলে আমন্ত্রণ জানানোর জন্য যে প্রথম প্রহরের যে পূজা পাঠের যে প্রস্তুতি সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এবং আমরা যদি একটু দেখাতে চাই যে এই যে পূজা পাঠের যে প্রাথমিক আনুষ্ঠানিকতা সেটি দিয়েই মূলত আজকের যে দেবীকে যে আমন্ত্রণ এবং দেবীর যে অধিবাস সেই পুজোর যে আনুষ্ঠানিকতা সেটি ইতিমধ্যেই শুরু হয়েছে। এবং যেহেতু আজ রবিবার এবং ষষ্ঠী পূজা দিয়েই মূলত এই পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়, কিন্তু এখনো রবিবার হওয়ার কারণে কিন্তু যেহেতু সাপ্তাহিক প্রথম কর্মদিবস এখনো মন্দিরে মন্দিরে কিন্তু আসলে যে ভক্তদের আনাগোনা সেটা কিন্তু খানিকটা কম। মূলত গতকাল পঞ্চমী সন্ধ্যায় যে বোধনের মাধ্যমে দেবী দুর্গার যে নিদ্রা ভাঙানো হয় এবং তারপরে কিন্তু আজ এই যে অধিবাসের মধ্য দিয়ে কিন্তু আজকের যে মূল আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হবে। এবং তারপর থেকেই কিন্তু ভক্তদের আনাগোনা মন্দির জুড়ে বাড়বে এবং তারপরই আসলে সারা দিন ব্যাপী যে আনুষ্ঠানিকতা রয়েছে তাতে অংশ নেবেন সনাতন ধর্মাবলম্বীর পাশাপাশি দেবীর ভক্ত অনুরাগীরা। এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে সকাল থেকেই কিন্তু মন্দির ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ডগ স্কোয়াড সহ র্যাবের যে টহল বাহিনী তারাও কিন্তু সকাল থেকে মন্দিরে উপস্থিত ছিলেন। এবং ভক্তরা যেটি বলছেন যে আজকের এই পূজার মধ্য দিয়ে কিন্তু তারা আগামী 4 দিন যে দেবী বন্দনা সেটি তারা করতে চান এবং সবকিছু পৃথিবীর
দেবীর মঙ্গল কামনায় তারা আসলে দেবীর কাছে প্রার্থনা করবেন এবং তারা প্রত্যাশা করবেন, যেহেতু এবার দেবী আসলে হাতিতে চড়ে আসছেন এবং তারা প্রত্যাশা করছেন যেন আগামী দিনগুলো তাদের জন্য মঙ্গল বয়ে আনবে, এমনটাই তাদের প্রত্যাশা। এবং এই কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই যে বোধনের পূজা, এর মধ্যে আমন্ত্রণের মধ্য দিয়ে কিন্তু শেষ হয়ে যাবে, শুরু হবে আজকের এই আনুষ্ঠানিকতা। এবং তারপরে কিন্তু আমরা সকাল থেকে দেখছিলাম যে চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হচ্ছিল এবং ভক্ত অনুরাগীরা কিন্তু একে একে আসতে শুরু করেছেন মন্দির প্রাঙ্গণে। ইশরাত, অনেক ধন্যবাদ আপনাকে। দেবী দুর্গার কেন 10 হাত, কেনই বা দেবী ত্রিনয়না? হিন্দু পুরাণ মতে দেবালয়ে যখন আসুরিক প্রবৃত্তি বেড়ে গিয়েছিল, দেবতাদের শান্তি বিনষ্ট হচ্ছিল, সে সময় আবির্ভাব হয় এই পরম শক্তির। 10 দিক থেকে আক্রমণ করে অসুরকে বধ করেছিলেন দুর্গা। দুর্গা দুর্গতি নাশিনী রূপে যার আবির্ভাব, 10 হাতের শক্তিতে বধ করেছিলেন অশুভ শক্তিকে। ভক্তদের বিশ্বাস, মর্তে দেবীর আগমনে কেটে যাবে সব সংকট। মহালয়ার পুণ্যতিথিতেই আহ্বান জানানো হয় জাগো দুর্গা জাগো 10 প্রহরণ ধারিণী। প্রহরণ অর্থ হাতিয়ার, অর্থাৎ 10 হাতে সুসজ্জিত 10টি অস্ত্র নিয়ে অপশক্তির বিনাশ করেছিলেন দশভুজা। হিন্দু পুরাণ মতে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এই 3 দেবতার মিলিত ত্রিশক্তি থেকে প্রতীয়মান হয়েছিলেন দুর্গা। 10 দিক থেকে মহিষাসুরকে আক্রমণ করার উদ্দেশ্যে দেবীর 10টি হাত সৃষ্টি হয়। ব্রহ্মা বর দেন যে কোনো পুরুষই তোমার সাথে যুদ্ধে পারবে না বা তোমাকে মারতে পারবে না। তখন তিনি অপার শক্তি নিয়ে দেবতাদের উপর অত্যাচার শুরু করেন, স্বর্গরাজ্য থেকে পর্যন্ত তাদেরকে বিতাড়িত করেন। দুর্গার বাম হাতে আছে জাগরণের প্রতীক শঙ্খ, যা থেকে জগতের সমস্ত প্রাণের সৃষ্টি। ডান হাতে আছে সুদর্শন চক্র, এটি দৃঢ়তা আর ব্রহ্মাণ্ডের প্রতীক স্বরূপ। এক হাতে আছে মহাপ্রীতি ও আনুগত্যের প্রতীক গদা বা কালদণ্ড। ধর্মরাজ যম অসুর নিধন যজ্ঞে এই অস্ত্র দান করেছিলেন, আর পদ্ম, অক্ষমালা, কমণ্ডলু প্রদান করেছিলেন প্রজাপতি ব্রহ্মা। এছাড়া মহামায়ার হাতে সজ্জিত খড়গ হল মুক্তির পথ। এই খড়গ সর্বদা উদ্যত অভয় প্রদানকারী। যখন মহিষাসুর স্বর্গরাজ্য দখল করলেন, তখন কোনো একক দেবতার পক্ষে তাকে পরাজিত করা সম্ভব না। তখন সমস্ত দেবতা মিলে এই দেবীকে তাদের শক্তি দ্বারা এই দেবীর রূপ আবির্ভূত হলো। ঐক্যবদ্ধভাবে আসরিক শক্তিকে দমন করার যে প্রতীক, সেটা দশভুজার একটি প্রতীক। এক হাতে থাকে তীর ধনুক। দেবরাজ ইন্দ্র দেবী দুর্গাকে দিয়েছিলেন বজ্র, আর নাগরাজের দেয়া সর্প বা নাগপাশ বিশুদ্ধ চেতনার প্রতীক। মহাদেব দুর্গাকে দিয়েছিলেন ত্রিশূল, যা ধর্ম, অহংকার ও অন্ধকারের মতো 3টি গুণের সমন্বয় এবং অশুভ শক্তিকে ধ্বংস করার প্রতীক। দেবতাদের আশীর্বাদ স্বরূপ এক একটা হাত তৈরি হয়েছিল। এক এক হাতে দেখেন এক একটা দেবতার ক্ষমতা তাকে দেওয়া হয়েছিল। ত্রিনয়না দেবী দুর্গা, দেবীর তৃতীয় চক্ষুটি হল জ্ঞানের প্রতীক। প্রত্যেক মানুষই ত্রিনয়ন, কিন্তু একটি নয়ন আমাদের দেখা যায় না। দক্ষিণ নেত্র, বাম নেত্র, ঊর্ধ্ব নেত্র অথবা জ্ঞান নেত্র। যে দেবতাদের ত্রিনয়ন দেখা যায়, কারণ দেবতা তো সাধারণ মনুষ্য নয়। বিশ্বকর্মা প্রদান করেন দুর্ভেদ্য কবচ, কুণ্ডল ও অক্ষয় বস্ত্র, আর হিমালয় তাকে দেন বাহনদেব সিংহ। এছাড়া দেবতারা দেবীকে অলংকার প্রদান করেন। সবকিছু মিলিয়ে দেবী হয়ে ওঠেন অপার রূপের প্রতীক। দেবতাদের মিলিত তেজ আর শক্তিতে দেবী দুর্গা হয়ে ওঠেন বলিয়ান। দেবীর আরাধনায় সকল অপশক্তির বিনাশ হবে, এমনটি মনে করেন শাস্ত্রজ্ঞরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। বাংলাদেশ এখন ঐক্যবদ্ধ বলে আন্তর্জাতিক সম্প্রদায়কে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, আমরা বিদায়ী সরকার আর সফর সঙ্গী রাজনীতিকরা হচ্ছেন আগামীর সরকার। এ সময় প্রফেসর ইউনূস ও তার সরকারকে সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছেন বিভিন্ন দেশের নেতারা। নিউ ইয়র্ক থেকে মাহফুজ মিশুর রিপোর্টে বিস্তারিত। নিউ ইয়র্ক সময় শুক্রবার রাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে তার হোটেলে আসেন অন্তত 11 দেশের সাবেক সরকার ও রাষ্ট্রপ্রধান। আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ এই আলোচনায় উঠে আসে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বর্তমান বাংলাদেশের বিভিন্ন প্রসঙ্গ।
রাষ্ট্র ও সরকার প্রধান ছাড়াও বিভিন্ন দেশের মন্ত্রী ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা ছিলেন এই আয়োজনে। তাদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় নিজেদের বিদায়ী সরকার বলে অভিহিত করেন প্রধান উপদেষ্টা। So we announced the election date, which will be February next year. The first half of February, we fix up a date there. Then we'll have the election to hand over the responsibility to an elected government. But it is an extremely valuable, very intense time for the whole nation. Everybody is involved. প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায়কে নির্বাচন আয়োজনে কারিগরি সহ সব ধরনের সহায়তা করার আহ্বান জানান। Each day that we spend here and they will be spending back home after this, very significant. And thank you, Andrea, for making this happen to share our experiences. লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ভাইরা বিকে ফ্লেইবার্গার নেতৃত্বে এই দলে আরও ছিলেন ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, সার্বিয়া, লাটভিয়া, বসনিয়া হার্জেগোভিনা ও মরিশাসের সাবেক প্রেসিডেন্ট এবং বেলজিয়াম, গ্রিস ও বুলগেরিয়ার সাবেক প্রধানমন্ত্রী। এ সময় বর্তমান সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা বলেন তারা। I think it be true to say that there is no one who has lived this like Professor Muhammad Yunus. অনুষ্ঠানে ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট, কমনওয়েলথের সাবেক মহাসচিব, জর্জিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী, জাতিসংঘ সাধারণ পরিষদের কয়েকজন সাবেক সভাপতি, বিশ্ব ব্যাংকের সাবেক সহসভাপতি ও মানবাধিকার সংগঠন রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট সহ কয়েকটি দেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রীও উপস্থিত ছিলেন। This is the United Bangladesh in United Nations. মাহফুজ মিশু, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সারা পৃথিবীর মতো বাংলাদেশেও দক্ষিণপন্থী রাজনীতির উত্থানের চেষ্টা হচ্ছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যমুনা নিউজকে তিনি জানান, জামায়াতে ইসলামী লাইমলাইটে আসলেও জনমনে প্রভাব খুব বেশি পড়েনি। দলটি খুবই সংগঠিত হলেও ভোটে জিতে যাওয়া সম্ভব নয় বলে মনে করেন বিএনপি মহাসচিব। নিউ ইয়র্ক থেকে মাহফুজ মিশুর রিপোর্টে বিস্তারিত। 5 আগস্টের পর রাজনীতির মাঠে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী বাংলাদেশ। সংস্কার, জুলাই সনদ সহ নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপির অবস্থানের বিপক্ষে দলটির দীর্ঘদিনের সহযাত্রী জামায়াতে ইসলামী। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ও জাতীয় পার্টিও প্রায় একই অবস্থায় থাকায় জামায়াত সুবিধাজনক অবস্থানে বলে মনে করেন বিএনপি মহাসচিব। জামায়াত আপনার অত্যন্ত যেভাবে হোক তারা লাইমলাইটে এসে গেছে এখন, এবং আপনার মিডিয়ার বদৌলতে এবং তাদের সাংগঠনিক কর্মকাণ্ডের বদৌলতে তারা একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে। এটা করবেই তারা, এটাই স্বাভাবিক, আপনার করাটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে জনগণের মধ্যে জামাতের যে খুব বেশি প্রভাব বেড়েছে, এটা আমার কাছে মনে হয় না। আমি নিজে মাঠের রাজনীতিবিদ, মাঠে যাতায়াত করি, তাতে বুঝতে পারি যে তার কি সেখানে খুব বেশি একটা নাই। বৈশ্বিক রাজনীতির গতিপ্রবাহ তুলে ধরে বাংলাদেশও যে তা থেকে বিচ্ছিন্ন নয় তা স্পষ্ট করেন মির্জা ফখরুল। তবে সেই প্রচেষ্টা ভোটের মাঠে সফল হবে না বলে বিশ্বাস তার। সারা পৃথিবীতেই আপনার একটা দেখা যাচ্ছে যে দক্ষিণ পন্থা যারা নিয়ে যারা রাজনীতি করে তাদের একটা উত্থান হচ্ছে আর কি। সেক্ষেত্রে বাংলাদেশে এটা চেষ্টা করা হচ্ছে। আর জামাতের একটা অ্যাডভান্টেজ হচ্ছে, জামাত কিন্তু আপনার ইটস এ ভেরি অর্গানাইজড পলিটিক্যাল পার্টি, রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, এবং সেই সঙ্গে তাদের ফান্ড টান্ডও আছে যথেষ্ট। সুতরাং তারা কাজ এইভাবে করছে, এটা তাদের জন্য কিছুটা প্লাস পয়েন্ট তো নিঃসন্দেহে। তবে জনগণের কাছে গিয়ে সিলেকশনে পুরোপুরি জিতে যাওয়া এইরকম কোনো অবস্থা আমার কাছে মনে হয় না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সময় মতোই দেশে ফিরবেন বলেও জানান মহাসচিব। ঢাকা থেকে লন্ডন কিংবা নিউ ইয়র্ক সবখানেই বাংলাদেশ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে মূলত রাজনীতি, আর সেই রাজনীতির আলোচনায় সবচেয়ে গুরুত্ব পাচ্ছে এখন নির্বাচন প্রসঙ্গ। ভোট কিংবা জোটের সেই সমীকরণে বিএনপির পাশাপাশি উঠে আসছে জামায়াত ইসলামীর নামও। মাহফুজ মিশু, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আগামী সংসদ নির্বাচন সামনে রেখে দলকে সংগঠিত করতে চায় বিএনপি। এ লক্ষ্যে অন্তত 50% বেশি সাংগঠনিক জেলায় কাউন্সিল করেছে দলটি। ঢেলে সাজানো হচ্ছে ড্যাব, অ্যাবের মতো বিএনপির প্রধান পেশাজীবী সংগঠনগুলো। এতে তৃণমূলে চাঙা ভাব এলেও
অন্তর্বিরোধে ধরাশায়ী দেশের অন্যতম বৃহত্তম এই দল। এছাড়া দীর্ঘদিন কমিটি না থাকায় ঢিমে তালে চলছে বিএনপির 11টি অঙ্গ সহযোগী সংগঠন। এতে নির্বাচনের আগে বিএনপির অভ্যন্তরে বাড়ছে হতাশা, অপরাধে জড়িয়ে পড়ছেন কেউ কেউ। ইউনিয়ন উপজেলার পর এখন উৎসবমুখর পরিবেশে জেলায় জেলায় হচ্ছে বিএনপির কাউন্সিল। দীর্ঘ 1.5 দশকে যেসব জেলায় বিএনপির আন্দোলনের আজ পড়েনি, সেখানেও দলীয় আয়োজনে এখন লোকে লোকারণ্য। গত কয়েক মাসে বিএনপির 82টি সাংগঠনিক জেলার অন্তত 50% কাউন্সিল হলেও ঘুরে ফিরে পুরাতনরা রয়েছেন নেতৃত্বে। এতে কাউন্সিলের স্বচ্ছতা নিয়ে নানা প্রশ্ন বিএনপির অভ্যন্তরে। এদিকে ভোটের বাক্স ছিনতাইয়ের ঘটনায় ফলাফল বাতিল হয় পিরোজপুরে। যদিও সাংগঠনিক তৎপরতার ঢেউ লেগেছে বিএনপিপন্থী পেশাজীবী সংগঠনেও। কাউন্সিলের মাধ্যমে চিকিৎসকদের সংগঠন ড্যাবের কমিটি হলেও প্রকৌশলীদের সংগঠন অ্যাবের কমিটিতে বিএনপি গুরুত্ব দেয় দীর্ঘদিনের প্রবাসী ও নিষ্ক্রিয় থাকা প্রকৌশলীদের। অথচ হবিগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ মোতাহার হোসেন বিএনপি রাজনীতির কারণে সরকারি চাকরি হারান। অংশ নেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন থেকে জুলাই অভ্যুত্থানে। তবুও তার জায়গা হয়নি অ্যাবের কমিটিতে। অনেক সুবিধাবাদী যারা দীর্ঘ 16 বছরের আন্দোলন সংগ্রামে বিন্দু মাত্র যাদের সম্পৃক্ততা ছিল না এবং যারা ফেসিবাদের সুবিধা গ্রহণকারী ছিল, তাদের অনেকের নাম সেখানে আছে। আর কি ত্যাগ স্বীকার করলে আমার নাম থাকতে পারে? তাই প্রশ্ন উঠেছে, ভোটের আগে সাংগঠনিক তৎপরতা বিএনপিকে কি শক্তিশালী করছে নাকি অভ্যন্তরে বিভক্তি বাড়াচ্ছে? এ নিয়ে সরাসরি মন্তব্য করতে রাজি হননি বিএনপির এই নেতা। রাষ্ট্রীয় পর্যায়ে যখন নির্বাচন হয়, কেউ জেতে কেউ হারে, যে হারে তার মন খারাপ হয়, কিন্তু মেনে নিতে হয়। এটাই তো হচ্ছে ডেমোক্রেটিক নর্মস ভ্যালু। ছোট লেভেলের কোনো দিক দিয়ে কেউ ঢুকে যেতে পারে, এটা তো এমন না 200 কোটি টাকা পাচার করেছে এই ধরনের অপরাধী তাকে এর মধ্যে নেওয়া হয়েছে, কোথাও কোথাও ব্যতিক্রম হয়েছে। এছাড়াও নির্বাচনের বাকি মাত্র 4 মাস, অথচ অঙ্গ সহযোগী সংগঠনগুলোর স্থবিরতা কাটানোর উদ্যোগ নেই বিএনপিতে। মুক্তিযোদ্ধা ও শ্রমিক দলের মতো সংগঠনগুলোর কমিটির মেয়াদ পার হয়েছে প্রায় অর্ধযুগ আগে। দীর্ঘদিন এই কমিটিকে নিয়ে আর কোনো কথা হচ্ছে না। অনেক কমিটিগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। সফলতার দিকে নিয়ে আসতে হলে এই যে সাংগঠনিক যে বন্ধাত্ব আছে এটা দূর করতে হবে, নতুন কমিটি দিতে হবে। তফসিল ঘোষণার আগে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ না হলে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে বিএনপি, এমন আশঙ্কা বিশ্লেষকদের। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় হাইড্রোলিক লিভার বিস্ফোরণে দগ্ধ হয়েছেন 8 শ্রমিক। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার বিকেল 5:30 নাগাদ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ওয়ার্ডে নিয়ে আসা হয়। দগ্ধদের মধ্যে 2 জনের 85%, 4 জনের 30%, 2 জনের 15% পুড়ে গেছে। এদের মধ্যে মোহাম্মদ করিম আইসিসিউতে আছেন। আব্দুল জলিলকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। ডিপোতে লোহার জগ কাটতে গিয়ে এই বিস্ফোরণ বলে জানান ভুক্তভোগী। হঠাৎ করে একটা জোরে আওয়াজ, বিকট শব্দ হইলো। তো শব্দ হলো দেখলাম যে এখানে গরম কি লাগলো, জ্বলা। তো আমি সামনের দিকে দৌড় দিছি। তো আমার বাবা পিছে থেকে মানে আগুন লাগানো অবস্থায় আস্তে। তো আমি তো বেকুবে গেলাম, কিরে তাড়াতাড়ি বাবারা জড়াই আগুনটা ওই জামা টামাগুলি খুললাম। 2 জনকে আমরা ঢাকা বার্ন প্লাস্টিক সার্জারিতে রেফার করছি এবং যত শীঘ্রই পারা যায় আমরা তাদেরকে রেফার করছি। আর একজন আইসিইউতে আছে। আর অন্যান্য পেশেন্ট যারা আছে ওরা বিলো 30%, মানে এত বেশি তারা আশঙ্কাজনক নয়। খাগড়াছড়িতে সড়ক অবরোধ ও সহিংস পরিস্থিতির কারণে সাজেকে আটকে পড়া 2000-এর বেশি পর্যটক তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছেছেন। গতরাতে সেনাবাহিনীর নিরাপত্তায় তাদের খাগড়াছড়ি শহরে পৌঁছে দেওয়া হয়। পরে রাত 11:30 থেকে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন তারা। শুক্রবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে জিপ, পিকআপ ও সিএনজিতে সাজেক ভ্যালি ভ্রমণে যান পর্যটকরা। শনিবার সড়ক অবরোধ ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে আটকা পড়েন তারা। পরে প্রথমে দিঘিনালা সেনা জোনে রাখা হয় সাজেকের পর্যটকদের। পরবর্তীতে খাগড়াছড়ি জেলা সদরের কৃষি গবেষণা এলাকায় নেওয়া হয় তাদের। এদিকে সংঘর্ষের পর জেলা শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। গুরুতর সব অভিযোগে 3 বার বরখাস্ত হওয়া এক কর্মকর্তার শাস্তির আদেশ
নাটকীয়ভাবে প্রত্যাহার করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। এমনকি শাস্তির কারণে কেটে নেওয়া 15 লাখ টাকা বেতন ভাতাও ফেরত দেওয়া হচ্ছে। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শিক্ষা বোর্ডে। শাস্তি প্রত্যাহারের চিঠিতে স্বাক্ষর করতে কোনো কর্মকর্তা রাজি না হওয়ায় বিকল্প ব্যবস্থা নেন চেয়ারম্যান। 1997 সালে দৈনিক মজুরি ভিত্তিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অফিস সহকারী পদে যোগ দেন ওসমান গনি। 4 বছর পর সেকশন অফিসার হন। নিয়োগের সময় জমা দেয়া অভিজ্ঞতা সনদ ভুয়া এমন অভিযোগ উঠলে 2005 সালে গঠিত কমিটির তদন্তে মেলে এর সত্যতা। তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সনদটা সঠিক কিনা আমি এটা সঠিক পাইনি। ওই বছরই জালিয়াতির মাধ্যমে কক্সবাজার সরকারি মহিলা কলেজের এক শিক্ষকের চেক নগদায়ন করার অভিযোগে প্রথমবার সাময়িক বরখাস্ত হন ওসমান গনি। 2015 সালের হাইকোর্টের ভুয়া রিট আদেশ দেখিয়ে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদেরকে টাকার বিনিময়ে পরীক্ষায় অংশ নিতে দেওয়ার অভিযোগে দ্বিতীয়বার এবং 2022 সালে বোর্ডের ইফতার মাহফিলে মারামারির অভিযোগে তৃতীয়বার বরখাস্ত হন তিনি। বড় ধরনের একটি ক্রাইম হয়েছে, একটি অপরাধীকে এইভাবে শাস্তি মওকুফ করে চট্টগ্রামের শিক্ষা বোর্ডের যে পূর্বের সুনাম সেটাকে ক্ষুণ্ণ করা হয়েছে। সম্প্রতি পদোন্নতি পেয়ে তিনি বোর্ডের সহকারী সচিব। সব অভিযোগ অস্বীকার করেন এই কর্মকর্তা। আমি যদি করি হাইকোর্ট থেকে আমার বিরুদ্ধে হয়ে গেছে, হাইকোর্টে তারা প্রমাণ করতে পারে নাই বলে প্রায় পক্ষে আমার কোনো অপরাধ ছিল না। অপরাধ তুলে আমি মুক্তি পেতাম না। অপরাধী মানুষ কখনো সামনে আসতে পারে না। গত 9 এপ্রিল এক চিঠিতে ওসমান গনির আগের সব শাস্তির আদেশ প্রত্যাহার করে বোর্ড কর্তৃপক্ষ। ফলে 10 বছরের বেতন ভাতাও পান তিনি। যথাযথ নিয়ম না মানায় সেই চিঠিতে সচিব, উপসচিব, সহকারী সচিব কেউই স্বাক্ষর করতে রাজি না হওয়ায় শেষমেশ চেয়ারম্যানের নির্দেশে স্বাক্ষর করেন এক সহকারী কর্মকর্তা। যথাযথভাবে করা হয়নি বিদায় আমি বলছি যে যেহেতু আমাকে স্বাক্ষর করার ক্ষেত্রে আমি নৈতিকভাবে এটাকে সাপোর্ট করি নাই আমার দিক থেকে। আর চেয়ারম্যান তো ধরেন ক্ষমতার অনেক, আমাদের চেয়ারম্যান স্পেশাল কিছু পাওয়ার আছে, উনি সেই হয়তো পাওয়ার প্রয়োগ করে সে দিয়ে কাজ করছে। অনিয়ম কি নিয়ম সেটা তো আমার দেখার বিষয় নয়। আমি একজন কর্মচারী হিসেবে আমি আদেশ পালন করতে বাধ্য। শাস্তি প্রত্যাহার প্রক্রিয়ায় অনিয়ম হয়নি বলে দাবি চেয়ারম্যানের। আমার কাছে যে বিষয়টা নিয়ে আপত্তি আসছে সেই বিষয়টা আমি আইন কানুন বিধিবিধান অনুসরণ করি, যা হওয়ার আমি তাই করেছি। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। দুর্গাপূজাকে ঘিরে সক্রিয় জাল টাকার বেশ কয়েকটি চক্র। শনিবার রাতে রায়েরবাজার দুর্গা মন্দির এলাকা থেকে 1,45,000 টাকার সমমূল্যের জাল নোট সহ পলাশ নামে একজনকে হাতে নাতে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এর আগেও জাল টাকা সহ আটকের রেকর্ড আছে একই ব্যক্তির বিরুদ্ধে। সবগুলো 1000 টাকার কড়কড়া নতুন নোট। দেখে বুঝার উপায় নেই এর সবই জাল। গভীরভাবে পরখ করেও পাওয়া গেল না খুঁত। জলছাপ, সিকিউরিটি থ্রেড, চকচকে 1000 লেখা সংখ্যা, এমনকি আলো ফেললে ফুটে উঠছে বাংলাদেশ ব্যাংক লেখাও। বলতে গেলে বাংলাদেশ ব্যাংকের প্রচলিত 1000 টাকার নোটে জাল নোট প্রতিরোধের জন্য সিকিউরিটি ফিচারের প্রায় সবই আছে এতে। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাত 11:15টার দিকে রায়েরবাজার দুর্গা মন্দির এলাকায় জাল নোট দিয়ে কেনাকাটা করার সময় 1,45,000 টাকার সমমূল্যের জাল নোট সহ জীবন আহমেদ পলাশ নামের একজনকে আটক করেছে পুলিশ। আসন্ন দুর্গাপূজাকে ঘিরেই সক্রিয় হচ্ছে জাল নোটের এসব চক্র, বলছে পুলিশ। রায়েরবাজার এলাকা হতে 1,45,000 টাকা সমমূল্যে একটা জাল নোট উদ্ধার হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জাল নোটের কারবার নিয়ে অকপটে স্বীকারও করল পলাশ। বললেন, বসিলা ব্রিজের অপর পাশ অর্থাৎ কেরানীগঞ্জ থেকে সংগ্রহ করেছিলেন 1.5 লাখ টাকার জাল নোট। একজন কাছ থেকে নিয়ে আসছি, এদের দোকানে ভাঙা আর কি, সে টাইমে অ্যারেস্ট হয়েছে। বসিলা ব্রিজের ওই পারে কারখানা আছে। জি, কারখানা মানে আমি যার কাছ থেকে নিয়ে এসেছি তার তো অবশ্যই কারখানা আছে। কতদিন ধরে করছেন আপনি? আমি এখন এই 3 মাসের মতো হচ্ছে। আগে করতাম, এটা ছেড়ে দিচ্ছি। আমি এক প্যাকেট করে নিয়ে আসি। এর আগেও বেশ কবার জাল নোট সহ আটক হয়েছিলেন এই পলাশ। জামিনে বের হয়ে একই কাজে লিপ্ত হন বারবার। আসন্ন যে পূজা রয়েছে সেই পূজাকে লক্ষ্য করে একটি চক্র এই জাল টাকাগুলো নিয়ে
নতুনভাবে মাঠে নেমেছে। কাজেই যারা পুজোয় আনন্দ আয়োজনে ব্যস্ত হতে যাচ্ছেন তাদেরকে একটু সতর্ক হতে হবে, সাবধান হতে হবে যে হুট করে কোনো জায়গায় আপনি টাকা পাচ্ছেন অথবা খরচ করতে যাচ্ছেন, আপনার হাতে কেউ জাল টাকা ধরিয়ে দিল কিনা। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। অবস্থান সিকিম আর নেপাল সীমান্তে, খুব ভালোভাবে দেখতে অনেকে যান দার্জিলিং, বোঝার বাকি নেই বলছে কাঞ্চনজঙ্ঘার কথা। তবে সেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকেও। এবারও আবহাওয়া ভালো থাকায় তা স্পষ্ট দেখা যাচ্ছে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ভিড় করছেন সুউচ্চ এই পর্বতচূড়া দেখতে। প্রভাত সূর্যের আবির রং মেখে হয়েছ রক্তিম রঙে রাঙা, তুমি লাস্যময়ী মায়াময়ী পর্বত নন্দিনী কাঞ্চনজঙ্ঘা। যখন ভোরের আলো চুইয়ে পড়ে ধানের ডগায়, তখন পুরো পৃথিবী নিঃশব্দ হয়ে শোনে পাহাড়ের গল্প। পর্বত সেই ভারতের সিকিম আর নেপালে। সূর্য যখন আলতো করে তার প্রথম কিরণ ফেলতে শুরু করে, তখন খুব দূরে যেন মেঘের সীমানা ছাড়িয়ে উকি দেয় তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘা। কখনো সাদা গোলাপি, আবার কখনো রক্তরাঙা আভায় ধরা দেয় বরফ চূড়া। আকাশ পরিষ্কার থাকলে পঞ্চগড়ে তেঁতুলিয়া থেকেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা আসলে অপূর্ব একটা দৃশ্য। হয়তো এই দৃশ্যটা দেখতে গেলে সকাল কিংবা বিকাল হলে আরও সৌন্দর্যটা সুন্দরভাবে উপভোগ করা যেত। পরিষ্কার আকাশে আমাদের উল্টা পাশে ভারতের বর্ডার জুড়ে নেপালের যে কাঞ্চনজঙ্ঘা, সেই হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাই। হেমন্ত আর শীতের মাঝামাঝি কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখা যায় সীমান্ত এলাকা থেকে, যা দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটছেন পর্যটকরা। এই সময়টা অনেক লোকজন আসে বিভিন্ন অঞ্চল থেকে। আমিও রংপুর থেকে এসেছি, সদর রংপুর থেকে এসেছি। আমি কাঞ্চনজঙ্ঘা সকাল থেকে দেখলাম। সোনালী সূর্যের রূপালী যে প্রতিফলনটা, ওটা একেবারে ক্লিয়ারলি ভিজিবল ছিল। আবাসন থেকে শুরু করে এখানে আসা পর্যটকদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় উপজেলা প্রশাসন। আমাদের উপজেলা প্রশাসনের মেন কনসার্ন যেটা হচ্ছে তাদের নিরাপত্তা, আবাসন, এই বিষয়গুলো নিশ্চিত করা। এই নিশ্চিত করার জন্য আমরা সুন্দর পরিকল্পনা মাফিক কিছু কাজ হাতে নিয়েছি। বেশিরভাগটাই বাস্তবায়ন হয়ে গেছে। দুই একটা সর্বোচ্চ 1 সপ্তাহ সময় লাগতে পারে, এর মধ্যেই বাস্তবায়ন হয়ে যাবে। তেঁতুলিয়া ছাড়াও উত্তরের কয়েকটি জায়গা থেকে বছরের এই সময় দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার। জারিন অর্নি, যমুনা নিউজ। দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের সমাবেশে ব্যাপক জনসমাগমের চাপে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছে অন্তত ৩৯ জন। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অর্ধশতাধিক। প্রায় ৬ ঘন্টা ধরে অপেক্ষারত মানুষের বাড়তে থাকা ভিড়ে ক্রমেই খারাপ হতে থাকে পরিস্থিতি। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে জরুরি চিকিৎসা ও উদ্ধার কাজের নির্দেশ দেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অনেক রাজনৈতিক নেতারা। তামিলনাড়ুর কারুরে আয়োজিত দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলগা ভেট্রি কাজাগামের জনসমাবেশ। পুরোদস্তুর রাজনীতিক বনে যাওয়া এই সুপারস্টারকে দেখতে ঢল নামে হাজার হাজার মানুষের। প্রিয় অভিনেতাকে দেখতে প্রায় ৬ ঘন্টা ধরে অপেক্ষা করছিল ভক্তরা। সময়ের সাথে সাথে বাড়তে থাকে মানুষের ভিড়। এক পর্যায়ে ধাক্কাধাক্কিতে ক্রমেই বিশৃঙ্খল হয়ে উঠতে শুরু করে পরিস্থিতি। অচেতন হয়ে পড়ে শিশুসহ বহু মানুষ। এ সময় ধাক্কাধাক্কিতে পদদলিত হয়ে ঘটে হতাহতের ঘটনা। মর্মান্তিক এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন। খবর পাওয়ার পর তৎক্ষণাৎ জরুরি উদ্ধার কাজ ও চিকিৎসা সেবার নির্দেশ দেন তিনি। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধারে পৌঁছায় অ্যাম্বুলেন্স। হাসপাতালে নেওয়া হয় অর্ধশতাধিক মানুষকে। নারী ও শিশুসহ বহু মানুষ হতাহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। টুইটার বার্তায় এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর পাশাপাশি অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তামিলনাড়ুর বিজেপি নেতা কে আন্নামালাই সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব।
সুপারস্টার বিজয় থালাপাতির সমাবেশকে কেন্দ্র করে এর আগেও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। চলতি মাসের শুরুতে প্রথম রাজ্যব্যাপী রাজনৈতিক সফরের অংশ হিসাবে তামিলনাড়ু ত্রিচি শহরে আয়োজিত হয় বিজয়ের সমাবেশ, যাতে যোগ দিতে জড়ো হয় হাজার হাজার মানুষ। ব্যাপক জনসমাগমে প্রায় 6 ঘন্টারও বেশি সময় ধরে স্থবির হয়ে পড়ে পুরো শহর। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। গাজায় শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের 21 দফা নিয়ে চলছে আলোচনা। মঙ্গলবার আরব ও মুসলিম নেতাদের কাছে তুলে ধরা এই প্রস্তাবে কি আছে? টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন বলছে, ফিলিস্তিনিদের গাজা থেকে বিতাড়িত করার অবস্থান থেকে পুরোপুরি সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট। 21 দফায় যুদ্ধের পর হামাস মুক্ত উপত্যকার নিরাপত্তায় বিশেষ আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি গাজা পুনর্গঠনের প্রতিশ্রুতিও দিয়েছে ট্রাম্প প্রশাসন। গাজায় লাগাতার বর্বরতা চালানো ইসরায়েলকে যখন কোনোভাবেই থামানো যাচ্ছে না, তখন জাতিসংঘের অধিবেশনের সাইডলাইনে মার্কিন প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন আরব ও মুসলিম নেতারা। মঙ্গলবারের সেই বৈঠকের পর যুদ্ধবিরতি ইস্যুতে বেশ আশার কথা শোনাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। বলা হচ্ছে, আরব ও মুসলিম নেতাদের কাছে শান্তি পরিকল্পনা তুলে ধরেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, 21 দফার প্রস্তাবে গাজায় যুদ্ধবিরতি ও ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিয়ে রূপরেখা দিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনায় বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 48 ঘন্টার মধ্যে জীবিত মৃত সব জিম্মিকে ফেরত দিতে হবে। ধীরে ধীরে উপত্যকা ছাড়বে আইডিএফ। পাশাপাশি মুক্তি দেওয়া হবে বিপুল সংখ্যক ফিলিস্তিনিকে, যাদের মধ্যে রয়েছে যাবজ্জীবন সাজাপ্রাপ্তরাও। মার্কিন প্রেসিডেন্ট বিভিন্ন সময় গাজাবাসীকে উপত্যকা থেকে বিতাড়িত করার কথা বললেও 21 দফায় বলা হয়েছে, কাউকে জন্মভূমি ছাড়তে বাধ্য করা হবে না। যুদ্ধ শেষে গাজায় অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাবও দিয়েছে যুক্তরাষ্ট্র, যাতে থাকবে না হামাসের কোনো ভূমিকা। যেসব হামাস সদস্য শান্তিপূর্ণ সহাবস্থানে আগ্রহী, তাদের সাধারণ ক্ষমা করবে ইসরায়েল। পাশাপাশি আরব ও ইউরোপীয়দের সমন্বয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত হবে বিশেষ ফোর্স, যাদের কাছে থাকবে উপত্যকার নিরাপত্তার দায়িত্ব। ফাঁস হওয়া 21 দফা অনুযায়ী ফিলিস্তিনিদের জন্য গাজা পুনর্গঠন করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংলাপ আয়োজন করবে ওয়াশিংটন। বলা হয়েছে, হামাস যদি প্রস্তাবে রাজি না হয়, তবে গাজার যেসব স্থান এখন ইসরায়েলের দখলে রয়েছে সেগুলো আন্তর্জাতিক বাহিনীর কাছে হস্তান্তর করবে আইডিএফ। তবে ইসরায়েল এই প্রস্তাবে রাজি হবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।